নমস্কার, শুভ সন্ধ্যা। সময় বাংলার বিভিন্ন সময়ের অনুষ্ঠানের মধ্যে আজকের আড্ডাটাও একটা সেই ধরনের অনুষ্ঠান। যারা সময় বাংলার বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সব সময় থাকেন তাদের কাছে আজকে একটা অভিনব অনুষ্ঠান নিয়ে এসেছি। আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন এবং নানান বিষয় জানতে পারবেন। বিষয়টা একটু বলে রাখি, আজকের মূল বিষয় হচ্ছে তরুণ থিয়েটার আয়োজিত নাট্যোৎসব। দীপ্তি পালধি স্মৃতি নাট্যোৎসব আগামী 15 থেকে 17 জানুয়ারি মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে হতে চলেছে। সেই বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদের কাছে আমরা আজকে প্রকাশ করব। তো স্টুডিওতে আমরা দুজন ভীষণ গুণী মানুষকে পেয়েছি। তার মধ্যে আমার একদম ডান দিকের কোনায় বসে আছেন স্বাতী বন্দ্যোপাধ্যায়। আপনারা সবাই চিনেন, মেদিনীপুর শহর তথা জেলার একজন পরিচিত মানুষ, শিক্ষকতার সঙ্গে যুক্ত ম্যাডাম, এবং আমাদের সময় বাংলার একজন পরম বন্ধু। আর তার পাশেই যাকে পেয়েছি আপনারা অনেকেই চেনেন, নাটক এবং সিনেমা জগতের সঙ্গে ওতপ্রোত জড়িত শুধু নয়, উনি পরিচালক, নাটক এবং সিনেমার পরিচালক একজন, এবং তাকে আমরা আমাদের স্টুডিওতে সময় বাংলা ধন্য আজকে। তো আমি প্রথমে স্বাতী ম্যাডামের কাছে চলে যাব যে এই যে নাট্যোৎসব হচ্ছে, এই নাট্যোৎসবের মূল বিষয় কি আর কি ধরনের নাটক এই উৎসবে পরিবেশিত হবে। ম্যাডাম, কি ধরনের নাটক আপনি যদি একটু ডিটেলস বলেন আমাদের দর্শকদের, তাহলে এই নাট্য উৎসব নিয়ে মানুষের যে ধোঁয়াশাটা আছে সেটা কেটে যাবে। নমস্কার সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের। জয়ন্তবাবু খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে এই নাট্য উৎসবটা কি এবং এখানে কি ব্যাপারটা হচ্ছে। তবে আমার মনে হয় যে মেদিনীপুরের মানুষজন তরুণ থিয়েটার এবং তরুণ থিয়েটারের যে বার্ষিক একটা নাট্য উৎসব, ঠিক যেমন প্রতি বছর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর মতো, একদম। তো মেদিনীপুর বাসী শুধু নয়, মেদিনীপুর শহর ছাড়িয়ে জেলা এবং জেলার বাইরে তো মানুষ কিন্তু এখন অবহিত তরুণ থিয়েটার সম্পর্কে এবং তাদের এই উৎসব সম্পর্কে। তারাও কিন্তু ঠিক তাকিয়ে থাকে কবে তরুণ থিয়েটার এই নাটকের উৎসবটা করছে। তো অধীর আগ্রহেই আমি বলবো অপেক্ষা করে থাকে, এবং এটা দিনে দিনে ক্রমশ এই আগ্রহটা বাড়ছে। তাই আপনার প্রশ্নটা যেমন প্রাসঙ্গিক, তেমনি আমি বলবো এটা খুব অপরিচিত নয় মেদিনীপুরবাসীর কাছে। তো প্রত্যেক বছরের মতোই এবছরও তরুণ থিয়েটার করছে তাদের বার্ষিক যে নাট্য উৎসব। এবং উৎসব মানেই জানেন যে একটা মিলন, এবং সেই মিলনটা বহু মানুষের সমাগম একদমই। তো সেই বহু মানুষ এক জায়গাতে হচ্ছে, তাদের একটা কিন্তু একটাই উদ্দেশ্য, নাটক দেখা, নাটক করা, নাটক নিয়ে আলোচনা। এবং এই উৎসবে শুধু তরুণ থিয়েটারের নিজস্ব প্রযোজনা তো থাকছেই, তার সঙ্গে কিন্তু অনেকগুলি দল আমন্ত্রিত থাকছে। সেগুলি যে সবকটাই খুব নামি দল তা নয়, কিন্তু মানে বলা যায় যে নাট্য উৎসবে সব ধরনের দলকে সুযোগ দেওয়া। হ্যাঁ, সেটাই যেটা আসল উদ্দেশ্য তরুণ থিয়েটারের, এটাই উদ্দেশ্য যে সব নামি অনামি সব ধরনের দলকেই একটা জায়গাতে আনা, দর্শককে দেখানো। এবং এই উৎসবের সঙ্গে সঙ্গে তরুণ থিয়েটার কিন্তু আরো একটা কাজ করছে, সেটা হচ্ছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলের যে স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে যাতে নাটক সম্পর্কে একটা চেতনা, আগ্রহ বাড়ে, উৎসাহ জন্মায়। একদম স্কুল লেভেল থেকে একটা কম্পিটিশন, সেই কম্পিটিশনটা, এই ফেস্টিভ্যালটা হচ্ছে 15 থেকে 18, কিন্তু কম্পিটিশনটা হচ্ছে 11 তারিখ। 11 তারিখ এটা হচ্ছে। তাতে কম্পিটিশনের কোনো বিষয় বলে দেওয়া নেই, সেখানে একক অভিনয় এবং দ্বৈত অভিনয়। আচ্ছা, মানে যা হবে নাটকের উপর বেশ করে। হ্যাঁ, নাটক নিয়েই ওটা অভিনয়ের একটা সময় বেঁধে দেওয়া আছে, এবং সেটা মানে ওই আর কি দ্বৈত ভাবে হচ্ছে।
কারণ এখানে তো ওই প্রাইজ দেওয়ার ব্যাপার আছে এবং অনেক রিহার্সালের ব্যাপার থাকবে, এই সব কারণে এটা ভেবেচিন্তে এটা করা হয়েছে। সেটা স্কুল লেভেল হচ্ছে, কলেজ, ইউনিভার্সিটি, সর্বসাধারণের মানে জন্য। ম্যাডাম আপনার, আমি একটু আটকাচ্ছি হ্যাঁ, আপনাকে। হ্যাঁ। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে নাটক নিয়ে যে চিন্তা ভাবনা, নাটককে ভালোবাসা, এটা শুধু নাট্যপ্রেমীদের কথা ভেবেই তরুণ থিয়েটার করছে না, না, নাটককে আগামী প্রজন্ম যাতে ভালোবাসে, একদম, আমার মনে হয় একদম। এটা তার একটা দিক। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। তরুণ থিয়েটার যে চিন্তা ভাবনাটা করেছে, তাতে করে যে সমস্ত ছেলেমেয়েরা নাটক সম্বন্ধে অবগত নয়, তারাও উৎসাহিত হবে এই নাটক নিয়ে। এবং এই সঙ্গে তরুণ থিয়েটার কিন্তু আরো একটা কাজ করে, সেটা সারা বছর ধরেই তারা করে। এই একটা সময় ফেস্টিভ্যালটা করছে, সেটা সব মানুষের জন্য করছে, আর সারা বছর ধরেই কিন্তু তারা স্কুলে স্কুলে ওয়ার্কশপ করছে। আমার স্কুলেও হয়েছে গত বছরই, ওরা একটা ওয়ার্কশপ 3 দিনের, কখনো 2 দিনের ওয়ার্কশপ করছে এবং তাতে বিপুল ভাবে সাড়া পেয়েছে। গত বছর আমার স্কুলে গাছ কথা নাটকটা ওরা করেছিল এবং শেষ দিনে ওরা সেটা পারফর্ম করেছিল স্টুডেন্টসরা, এবং সেখানে আমরাই খুব অবাক হয়েছিলাম যে 2 দিনের মধ্যে এত সুন্দরভাবে ওরা মঞ্চস্থ করলো, এত সাবলীল ভাবে। এবং যে মেয়েটি একদম ভালো পিছিয়ে পড়াশুনোর দিক থেকে আমি বলছি, পিছিয়ে পড়া, সে হয়তো কিন্তু তার মধ্যেও এই যে নাটকের ব্যাপারে একটা ইন্টারেস্ট, মানে একটা বীজ বপন করেছে বলতে পারেন তরুণ থিয়েটার, সেটা করেছে, যেটা নতুন প্রজন্মকে উৎসাহিত করে। হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি সেটা কবে মহিরুহে পরিণত হবে। বীজ বপনের কাজটা তরুণ থিয়েটার ইতিমধ্যে করে ফেলেছে। আচ্ছা, কি কি নাটক হবে এই বিষয়ে আমি আপনার কাছে একটু পরে শুনবো। তার আগে আমি প্রেমাংশু দাকে বলি যে আমরা তো সত্যি অভিভূত যে এরকম একজন মানুষ, ব্যস্ত মানুষ, তিনি মেদিনীপুর শহরে এসেছেন নাটকের কাজে, নাটকের রিহার্সালে, এবং আমাদের সময় বাংলার স্টুডিও এসে আমাদেরকে সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এটা আমাদের কাছে পরম পাওয়া। আমি দাদার কাছে জানতে চাইবো যে মেদিনীপুরে আপনি নাটক নিয়ে, আমি জানি না এর আগে এসেছেন কিনা নাটকের ব্যাপারে, যদি এসে থাকেন তাহলে কলকাতার নাটক আর মেদিনীপুরের নাটক, মানে এই যে নাটক নিয়ে যে উন্মাদনা আপনার মনে, এটা কি হচ্ছে যে হ্যাঁ কলকাতা শুধু নয়, মেদিনীপুর আস্তে আস্তে এগোচ্ছে, এই ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা, যে মেদিনীপুর শহর কি ভাবছে তাহলে নাটক নিয়ে? প্রথমে নমস্কার। আগে একটু বিনয় প্রকাশ করিনি, সেটা হচ্ছে যে আমি কোনো ধন্য কিচ্ছু করিনি। সেটা হচ্ছে আমি এখানে এখানে যে ব্যস্ততার কথা বলা হচ্ছে, সে ব্যস্ততার যে মূল উদ্দেশ্য, সেটাও এখানে ব্যস্ততারই এসছি, কাজেই এসছি। সেটা হচ্ছে যে আমাদের যে নাট্য বা নাট্য মেলা তরুণ থিয়েটারে, তার প্রচারের উদ্দেশ্যে এসছি, সুতরাং এটাও আমার একটা কাজ। সুতরাং আমি কোনো কাউকে ধন্য করিনি, বরঞ্চ দাদাকে ধন্যবাদ যে আমাদেরকে বা সাথীদিকে বা তরুণ থিয়েটারকে এই প্রচারটা দেওয়ার জন্য। দ্বিতীয় কথা বলি যে একটা প্রশ্ন করলেন দাদা যে বাংলা মানে মেদিনীপুর কি এগিয়ে যাচ্ছে, মেদিনীপুর পিছিয়ে ছিল কবে? একদমই কোনো কালে ছিল না। শিশির ভাদুরীর জায়গা, শিশির ভাদুরীর জায়গা থেকে শুরু করে এখান থেকে অনেক গুণী আমি বলতে চাইছি যে দুটো তো প্ল্যাটফর্ম একটু তো আলাদা, তো সেই জায়গায় আপনার মঞ্চের প্ল্যাটফর্মটা দেখতে দুটোই সেটা একদম সেম, কিছু নয়। এখানেও অনেক গুণী মানুষ রয়েছেন। আমি যে কাজটি এখানে করতে আসছি তরুণ থিয়েটারে, একটি নতুন নাট্য, সেটা নিয়ে পরে আলোচনায় আসছি। সেখানে এসে অনেক ভীষণ গুণী মানুষ, এমন গুণী মানুষদের সাথে আমার আলাপ হয়েছে। তার ভিতরে একজন আমার ডান দিকে বসে আছে, যে সেরকম অনেক গুণী মানুষ অনেক কলকাতার নাট্য দলেও দেখতে পাই না। এটা দারুণ ব্যাপার, সেটা আমাদের জন্য তো গর্বের ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে ডেডিকেশন। হ্যাঁ, নাটকের মূল কথা যেটা, সে ডেডিকেশন এবং সততা, অনেস্টি। এটা মানে আমি তরুণ থিয়েটারের যে কটা মানুষের সাথে কাজ করছি, এই নটের পাঁচালী নতুন যে নাট্য, সেটাতে সেটা ভাবা যাবে না। সেটা আমি বলছি যে কলকাতার অনেক বড় নাট্যদল, যেগুলো খুব নামী নাট্যদল, সেখানকার হয়তো সিনিয়র মেম্বারদের মধ্যে সেইটা পাওয়া যেতে পারে, সেটা এখানে আমি সকলের মধ্যে দেখতে পাই। সুতরাং সেই প্রসঙ্গ থাক, আগে যেটা মূল উদ্দেশ্য সেই বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আগামী, বারবার এটা মাঝে মাঝে কিন্তু আমার আলোচনায় মাঝে মাঝে লাইভে বলবো, হ্যাঁ, যাতে আপনারা দৌড়ে চলে যান এবং টিকিট ভুলে যান না, সবথেকে বড় দৌড়ে গিয়ে টিকিটটা কাটেন। সেটা হচ্ছে আগামী 15, একটু ভুল হচ্ছে আমাদের আমন্ত্রণ সংগ্রহ করা, এবং হ্যাঁ ওইটাকে টিকিটই বলি আর কি, মানে টাকা দেওয়া মানে টিকিট আর কি।
তো সেখানে বা যদি কেউ গেস্ট কার্ডও পান, সেটাই মানে মানুষ নাটকটা দেখুক। আসলে দেখুন, সেটা নিয়ে নাটক নিয়ে যত বকবকই করি না কেন, আলটিমেট দর্শক, শেষ ভগবান, ঈশ্বর যদি বলা যায়। সুতরাং নাটক চাই আমরা যেটাই করি, ভালো করি খারাপ করি, যে নাট্য যাপনই করি না কেন, কেউ হয়তো একটু আরেকটু ভালো করেন, আরেকটু কেউ কম মেধা, কেউ একটু মধ্য মেধা, কেউ একটু উচ্চ মেধা, সে মেধার বিচার দর্শককে আসতে হবে, তারপরে করতে হবে তো কে কোন মেধা, একদম তাই না? একদম। সুতরাং সেই মননশীল দর্শককে এসে নাট্যের সাথে নাট্য একা যাপন করা যায় না, এমনই একটা শিল্প। একা একটা কবিতা লিখে ফেলা যায়, একটা ছবি এঁকে বা দেওয়ালে টানিয়ে রাখা যায়, বাড়ির চারজন এলো দেখলো, বা আপনি ভালো ছবি আঁকেন তো, একটা কবিতা লিখলাম, আমার প্রেমিকাকে দিলাম, প্রেমিকা হয়তো তার বিনিময়ে প্রেম নিবেদনই করে ফেললো, সেটা হতেই পারে। কিন্তু নাটক এমনই একটা লাইভ আর্ট, যেটা গানও একা গাওয়া যায়। আমি মিউজিশিয়ান নিয়ে গাইবো না, একা একা গাইবো, সেটা সম্ভব, কিন্তু নাটক একা সম্ভব না, বিকজ ইটস আ কালেকটিভ আর্ট। এখানে গান লাগে, এখানে নাচ লাগে, এখানে সবটা লাগে, সে সবটা আর্টের একটা একটু ছোঁয়া লাগে। সুতরাং এবং সব থেকে যেটা লাগে সেটা হচ্ছে প্রধান চরিত্র, সেটা হচ্ছে দর্শক। একটা নাটকের লাইভ আর্টের প্রধান চরিত্র হচ্ছে দর্শক, তার উদ্দেশ্যে সবটা করা। তিনি না থাকলে এ সব কিছু বিফল, যা করছি সবটা কিছু হবে না। ওই জন্য বারবার বলছি, আগামী 15 থেকে 18 নভেম্বর, এই 18 জানুয়ারি, আগামী 15 থেকে 18 জানুয়ারি 2026 তরুণ থিয়েটারের পঞ্চম নাট্যমেলা। এবারে নাম দেওয়া হয়েছে দীপ্তি পালধি স্মৃতি নাট্যমেলা। তার কারণ, এই তরুণ থিয়েটার তৈরি করেছিলেন মূলত যে ব্যক্তিগুলো, তার ভিতর শ্রী সুরজিৎ সেন, শ্রী বিশ্বজিৎ কুণ্ড এবং এই শ্রীমতী দীপ্তি পালধি। এই শ্রীমতী দীপ্তি পালধি আকস্মিক মৃত্যুর পর, ওনার সেটা খুবই দুঃখজনক, তেনার মৃত্যুর পর তেনারই নামে, তেনার স্মৃতিতে এবারে নাট্য উৎসব আয়োজন করেছে তরুণ থিয়েটার। এবং তার টিকিট কোথায় পাওয়া যাচ্ছে, বা টিকিট শব্দটা বারবার বলছি, আমন্ত্রণ পত্র কোথায় পাওয়া যাচ্ছে সেটা বলতে হবে। সেটা কুন্ডু লজে পাওয়া যাচ্ছে, মিল বাজারে, খুব সম্ভবটা মিল বাজার কুন্ডু। হ্যাঁ, আরেকটা পাওয়া যাচ্ছে মল্লিক পুস্তকালয়, আরেক জায়গায় পাওয়া যাচ্ছে অশোকনগর রেনেসাঁস ক্লাবে, অশোকনগর রেনেসাঁস। 3 জায়গায় ভাবা যায়। কলকাতায় কিন্তু আপনারা জায়গাগুলো মনে রাখবেন, রেনেসাঁস ক্লাব অশোকনগর, কুন্ডু লজ মীরবাজার এবং মল্লিক পুস্তকালয় বড়বাজার। এই সমস্ত জায়গায় আপনারা আমন্ত্রণ পত্র সংগ্রহ করতে পারবেন, কারণ আর হাতে সময় নেই, খুব শীঘ্রই মানে একদম আসন্ন আর কি, ডেট সামনে চলে এসেছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভালো আসনটি সংগ্রহ করে রাখুন। আচ্ছা, আমি প্রেমাংশুদার কাছে আরেকটা অন্য প্রশ্নে যাচ্ছি। প্রেমাংশুদা শুধুমাত্র নাটকের লোক নয়, আমরা আগেই বললাম আপনাদেরকে যে প্রেমাংশুদার নাটক তথা সিনেমা। তো এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে, নাটক এবং সিনেমার মধ্যে? আবেগগত পার্থক্য নেই, কিন্তু হ্যাঁ মানে টেকনিক্যাল পার্থক্য তো আছে। টেকনিক্যাল পার্থক্য আছে। আর আপনার কি মানে এইরকম অভিজ্ঞতা আছে, যারা নাটক করে তারা সিনেমা করতে পারে, কিন্তু সিনেমা যারা করে তারা নাটক করতে পারে, এরকম কখনো মনে হয়েছে? যে মানে আমি বলতে চাইছি কথাটা, আমার কথা মানে ঠিক প্রশ্নটা বুঝতে পেরেছেন। যারা শুধুমাত্র চলচ্চিত্রে অভিনয় করেন, তারা কি হঠাৎ করে এসে নাট্যে অভিনয় করতে পারেন? এটাই। কিন্তু যারা নাট্যে অভিনয় করতে পারেন তারা কিন্তু না, তার নয়, এটা দুটোই ভাইসা ভার্সা। আচ্ছা, ঠিক আছে। আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, আপনারা একদম আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক তথ্য জানতে পারবেন। শুধু নাটক নয়, আমরা দাদার কাছ থেকে আরো অনেক কিছু জানবো। আমাদের সঙ্গে থাকুন, আমরা জেনে পাশে জানাগুলো কতটা মানে সঠিক হবে আমি জানি না, আমি কতটা জানি, কিন্তু আমার যেটুকু সামান্য অভিজ্ঞতা সেখান থেকে যেটা দেখি সাধারণত, সেটা হচ্ছে যে মূলত নাট্যটা ধরুন অনেক বছর ধরে নাট্য চর্চা করেছেন, সেরকম অনেক মানুষ চলচ্চিত্র জগতে সফলতা পাননি, এরকম অনেক প্রচুর। তার কারণ হচ্ছে টেকনিক্যাল, যে প্রথমেই বললাম আবেগগত কোনো পার্থক্য নেই, হ্যাঁ, সে টেকনিক্যাল পার্থক্য আছে। টেকনিক্যাল যে অনেকগুলো মোড়ক, অনেকগুলো বাউন্ডারিজ রয়েছে ফিল্ম অ্যাক্টিং এর ক্ষেত্রে, সে বাউন্ডারিজ গুলোতে বাধা পড়তে চাননি অনেক বড় বড় নাট্য শিল্পীরা। সেক্ষেত্রে সেই জন্য তিনি সফলতাটা পাননি, কারণ দুটো মাধ্যমের অভিনয়ের ধরন আলাদা, অভিনয়ের পরিমাপ আলাদা। পরিমাপ শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে। সেই পরিমাপটাকে অনেকে হয়তো বুঝতে চায়নি বা অনেকে বুঝতে পারেননি। ঠিক তেমনি অপোজিটও আছে, মানে এরকম অত সহজ নয় নাট্য, যে আমি চলচ্চিত্রে অসম্ভব নামী অভিনেতা বা স্টার আর্টিস্ট কথার কথা,
তিনি কালকে এসে হঠাৎ করে এই একাডেমি মঞ্চ বা যে কোনো মঞ্চ, যে কোনো নাট্য মঞ্চ কাঁপিয়ে দেবেন তাকে নিলে, বা আবার একটা অন্য ব্যাপারও আছে কিন্তু ক্ষেত্রে কলকাতার থিয়েটারতেই বলছি, বেশ বিতর্কিতই বলছি, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে কলকাতার থিয়েটারে অনেকে মনে করেন যে অমুকে তো ফিল্ম আর্টিস্টকে কাস্ট করি, তিনি হয়তো কোনোদিন থিয়েটার করেননি, তাকে একটু কাস্ট করলে হয়তো আমার প্রচুর টিকিট বিক্রি হয়ে যাবে। কিন্তু নাটকের দর্শক না নাটকের মানুষকেই দেখতে চান। যে নাটকের মানুষটা হয়তো নাট্য জগৎ থেকে গিয়ে ওখানে নাম জাম করেছেন, তাকে নিয়ে এসে নাটক কাস্টিং করুন, দ্যাটস ওকে। কিন্তু শুধুমাত্র চলচ্চিত্রের স্টার তাকে নিয়ে এসে যদি কালকে হঠাৎ করে আপনি থিয়েটার কাস্টিং করেন, হয়তো যে আমি অমুককে নিয়ে কাজ করছি, আমি কারোর ব্যক্তিগত নাম উচ্চারণ করবো না এখানে, কিন্তু তাতে কিন্তু পরীক্ষিতভাবে দেখা গেছে যে তাতে প্রেক্ষাগৃহ ভরেনি। তার থেকে দেখা যাচ্ছে যে হয়তো শুধুমাত্র নাট্য, কারণ দুটো মিডিয়াম, তিনি ওই জগতে স্টার হতে পারেন, কিন্তু এই মিডিয়ামটাই তিনি স্টার নন। তিনি এই নাট্যমনস্ক দর্শক, সে তার নাটকের মানুষকেই চাইছে। তিনি চলচ্চিত্র জগতে নাটকের মানুষের নাম করেছেন, তাকে চাইছে, সেটা আলাদা বিষয়। কিন্তু শুধুমাত্র চলচ্চিত্রের মানুষ এই নেই যে শুধুমাত্র নাটক, তার মানে ব্যাপারটা প্রথমে যেটা উত্তর দিলাম ভাইসা ভার্সা। আরেকটা প্রশ্ন মানে না করলেই আমারই খারাপ লাগবে, সেটা হচ্ছে যে সিনেমা বা সিরিয়ালে যারা অভিনয় করছেন, এখনো করছেন, তো তারা কিন্তু হঠাৎ করে নাটকের দিকে ঝুঁকেছেন। আমি নাম বলছি না, এরকম আপনিও জানেন অনেকেই আছেন। তো এটা কি সিনেমা জগতে তাদের পসার কমছে বলে নাটকের দিকে ঝুঁকছেন, নাকি তারা অন্য কোনো কারণ আছে? মানে এরকম বেশ কয়েকজন আছে যারা সিরিয়ালে মানে অভিনয় করা। এবার সেটা তো মানে এটার উত্তর আপনি দেবেন, কারণ সে বেশ কয়েকজনকে আমি যেহেতু চিনি না, সে বেশ কয়েকজনের ব্যক্তিগত প্রবলেমটা আমি জানি না। না, আমি বলতে চাইছি যে নাটক এর প্রতি আগ্রহ, যারা সিনেমা করতো তাদের নাটকের প্রতি আগ্রহ আমরা অনেকবার দেখেছি, মানে অনেক ক্ষেত্রেই দেখেছি। তো এটা কি শুধুমাত্র নাটকের প্রতি আগ্রহ বা নাটককে ভালোবাসার জন্যই, নাকি তারা সিনেমা জগতে সেই অর্থে পসার কমে গেছে? এরকম অনেক শিল্পী আছে। মানে আপনি বলতে চাইছেন যে ধরুন আগে নাট্য জগতে ছিলেন, তারা গেছে না সিনেমা জগতে, কি নাটকটা ছেড়ে দিয়েছিলেন, আবার তারা ফিরে আসছেন নাট্য জগতে, এরকম আছে। এরকম হ্যাঁ, মানে নাটকের প্রতি ভালোবাসা, নাকি কিছু করার নেই, আমাকে চালাতে তো হবে, আমার জীবনযাপন করতে হবে, ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে নাটক করে, নাট্যটাকে পেশা ভেবে ঠিক কটা মানুষ পেশা মানে এইভাবে জীবনযাপন করতে পারেন? আমাদের এই যে স্ট্রাকচার, টোটাল সোশ্যাল স্ট্রাকচারে, সেটা কিন্তু খুবই একটা মানে প্রশ্নচিহ্ন। এটা মানে যারা ভাবছেন যে কারণ সিরিয়াল অনেকগুলো টাকা দেয়, সিনেমা অনেকগুলো বেশ টাকা দেয়, কারণ দুটোতেই অনেকটা পয়সা টাকার বিষয়, সেখানে আর্থিক দিক থেকে তো ক্ষুদ্র কুটির শিল্পে দাঁড়িয়ে আছে না, কিন্তু এটাই থেকে যাবে। কিন্তু লাইভ আর্টের কোনোদিন বিনাশ হয়নি, কোনোদিন বিনাশ হবে না, কারণ সিনেমা শিল্পের কিন্তু প্যারালাল শিল্প চলে এসছে। এই যে এখন মানুষ প্রত্যেকে সিনেমা বানায়, হ্যাঁ, মানুষকে দেখবেন মানে সিনেমার প্রচার করতে আজকাল ইউটিউব ব্লগারদের কাছে যেতে হচ্ছে, এর থেকে আর সিনেমা সংকট। আমি অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু আমার প্রশ্নের মূল উত্তর ছিল এটাই, যে সংকট কিন্তু একটা তৈরি হয়েছে, অসম্ভব সংকট, যে সংকটের জন্য অনেকে এদিক ওদিক ডাইভার্ট হচ্ছে। একদম একদম। আমি দাদার কাছে আবার আসবো, তার আগে সাথীদির কাছে আমি জানতে চাইবো যে সাথীদি, আপনার মানে কর্মজীবনের পরেও এত কাজের চাপ, তারপরেও আপনি নাটক নিয়ে চিন্তা ভাবনা করলেন কিভাবে, বা নাটকের প্রেমে পড়লেন কিভাবে, যদি দর্শকদের একটু বলেন। আমি ঠিক জানি না নাটকের প্রেমে আমি কবে পড়েছি, কারণ আমি ছোটবেলা থেকেই নাটকের মধ্যেই আছি বোধহয়। আমার বাড়িতে তো ছিলই, অনেকেই জানেন যারা মেদিনীপুর শহরে আছেন, হ্যাঁ, পুরনো বাসিন্দা। এখানে একটু কেটে দিদিকে বলছি যে যারা নাট্য জগতে আছে তাদের কিন্তু ছোটবেলা কাটে না কখনো, ছোটবেলা সারা জীবন থাকে। ছোটবেলাটা আছে, ছোটবেলাটা বুকের মধ্যে, মনের মধ্যে তো অবশ্যই আছে, সেটা বহন করে। মানে দাদার কথা শুনেই বলছি, আমিও ছোটবেলায় নাটক করেছি, কিন্তু জীবনে একটাই নাটক, একটাই
একবারই অভিনয় হয়েছে, তারপরে কিন্তু ভুলে গেছি। নাটকের প্রতি আমার উৎসাহ ছিল না, একদম সত্যি কথা বলছি, নাটকের প্রতি কোনো উৎসাহ ছিল না। কিন্তু তরুণ থিয়েটার এবং বিশ্বজিৎ বাবু যেভাবে বারবার আমাকে নাটক দেখতে আসুন এই কথাগুলো বলছেন, তারপরে আমার যেন একটা ছোট্ট উৎসাহ হয়েছে এবং নাটকের প্রতি একটা ছোট্ট ভালোবাসা তৈরি হয়েছে। এইটাই করছে তরুণ থিয়েটার, অ্যাকচুয়ালি এই কাজটাই করছে বারবার। মানে একবার হাউইয়ের মতো উঠলাম, বা একটা কলকাতা থেকে একটা নামী নাট্য দলকে নিয়ে এলাম, একটা প্রযোজনা হয়ে গেল, দর্শক এলো, হাততালি দিল, চলে গেল, ভুলে গেল, এটা নয়। তরুণ থিয়েটার কিন্তু একটা ধারাবাহিকতা মেনটেন করছে এবং মানুষের মধ্যে সেটা মানে খুব সচেতন ভাবে না হলেও মানে মানুষ ভাবতে বাধ্য হচ্ছে কোনো না কোনো ভাবে, সেটা নাটক করে হোক, নাটক দেখে হোক, নাটক নিয়ে আলোচনা করে হোক। এই যে আমরা আজকে বসেছি, এটাও তো তরুণ থিয়েটারের জন্যই। তরুণ থিয়েটার কিন্তু আমি এইটাই বলবো যে এই যে নাটকের প্রেমে পড়ার কথা আপনি বলছেন, প্রেমটা ছিলই বরাবর, সেটা একটা উস্কে দিয়েছে। হ্যাঁ, তো এটা আমার প্রথম নাটক করা আমার স্কুলে যথাবাদ যেটা হয়। তো একদম যখন ক্লাস 5-এ আমার ফার্স্ট পারফরমেন্স, এবং আমি সেখানে তখন বেস্ট অ্যাক্ট্রেস মানে জানতাম না, তখনই বেস্ট অ্যাক্ট্রেস হয়েছি। তো আমি মিশন গার্লস স্কুলে পড়েছি, তো সেখানে আমাদের কিন্তু নাটকের প্রতিযোগিতা হতো। দেখুন আপনারা কত তথ্য জানতে পারছেন সাথীদির সম্বন্ধে। আজকে সাথীদিকে আমরা স্টুডিওতে না পেলে এই সব গোপন তথ্যগুলো বেরোতো না। আচ্ছা, তো এই তরুণ থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া কিভাবে? যুক্ত হওয়া অ্যাকচুয়ালি আমাকে আমার এখন যে কাজের জায়গা, আমার বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস আপনারা জানেন, তো সেই স্কুলে বঙ্গ রঙ্গমঞ্চের 150 বছর একটা কমিটি তৈরি হয়েছিল। তো সেইখানে আমার স্কুলে তো ওরা যেহেতু আমার একটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড আমার সবসময় এগুলো থাকে, এই যখনই কেউ কিছু এসে বলে আমি কখনো না বলি না, আমার যত কাজের অসুবিধে থাকুক না কেন। তো কিছু নাট্যমোদী মানুষ যে কমিটিটা তৈরি করে আমাকে এসে বলে যে আমরা আপনার স্কুলে ওই স্কুল লেভেলে কম্পিটিশনটা করব। তো করলাম, এবং আমি খুব লাকি যে আমি কিছু আমার কলিগ পেয়েছি যারা নাটক ভালোবাসে। হ্যাঁ, আমরা সবাই মিলে একটা নাটক নিজেরা করলাম। হ্যাঁ, তো আমরাই সব মেল ক্যারেক্টার এরকম ভাবে করলাম। তো সেই নাটকটা বোধহয় কোনোভাবে বিশ্বজিৎ বাবু বা তার দলবলের কেউ দেখতে গেছিলেন, আমার স্কুলেই হয়েছে। তো সেখানে একদম কি বলবো, কোনো কিছু নেই, কোনো উপর থেকে মাইক ঝুলছে, লাইটের কোনো ব্যবস্থা নেই, ওরকম একটা মিউজিক, যাই হোক আমরা করেছি। কিন্তু আপনি একদম শিকারির চোখে পড়ে গেছে। সেইখান থেকে ওরা আমাকে সেটা 2023 ছিল, তো এসে আমাকে বলে, আমি তো না অসম্ভব, আমি কি করে পারবো, আমি সময় দিতেই পারবো না, আর আমি আপনাদের এটা একটা দলে যুক্ত হওয়া মানে একটা কমিটমেন্টের ব্যাপার, তো আমি আমার কাজ রেখে করতে পারবো না। কিন্তু ওরা ছাড়লো না আমাকে, তো নিয়ে গেল। তারপরে আমিও গেলাম, এবং তারপরে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে প্রচন্ডই টায়ার্ড লাগে, সারাদিনের পরে আসতে পারবো না, প্রতিদিনই বিরক্তই আসার আগে। কিন্তু আসার পরে, করার পরে যেটা পাই সেটার মূল্য অপার্থিব। সেটা কোনোভাবে তখন আর ওই ব্যস্ততায় সময় নষ্ট, এটা আমাকে বরং কাজটা করতে আমাকে আরো বেশি করে ইন্সপায়ার করে। আমার পেশাগত কাজটা, সেটা আমি স্টুডেন্টদের আমি সেটাও আমার স্কুলে কিন্তু সবাই জানে যে আমার স্কুলের টিমটা ভীষণ কালচারালি খুব সাউন্ড। যা কিছু দেখবেন জেলাতে, যা অনুষ্ঠান, আমার স্কুল কিন্তু পারফর্ম করছি। তরুণ থিয়েটারের কথায় আসি, তরুণ থিয়েটারের জন্মলগ্নটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি তরুণ থিয়েটারের জন্ম হয়েছে করোনা কালে, 2020 সালে। করোনা কিন্তু অনেক কিছু জন্ম দিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে। যেমন অনেক সৃষ্টিশীল মানুষের মানে তারা এক ধরনের তো সৃষ্টি, পারফর্মিং আর্ট যদিও নাটকটা, তো সৃষ্টি তো একটা থাকেই। তো সেখানে আমি যেটা শুনেছি যে 2 জিতের এটা মূল ভাবনা, এক সুরজিৎ আর এক বিশ্বজিৎ। তো এই 2 জিত মিলে এখন মনোজিৎ সবার মন জয় করছেন। দুজনকে তোমার নাটক পাগল বললে বেশি ভালো হয়। হ্যাঁ, নাটক পাগল বললেই মনে হয় আর কি। তাহলে করোনার সময়কালে এই নাট্য যে সংস্থা মানে তরুণ থিয়েটার, তার জন্ম, এবং তারপরে তার বিস্তার আজকে এই উৎসব পর্যন্ত এসে এটা পঞ্চম 5th টাইম হচ্ছে। হ্যাঁ, এই ফেস্টিভ্যালটা। কি নাটক হবে এবারের উৎসবে?
এবারে তরুণ থিয়েটারের তো নিজস্ব প্রযোজনা 3টি রয়েছে। একটা হচ্ছে চেনা অচেনার গপ্প, যেটা আগে হয়েছে একবার, আর আছেন প্রেমাংশু রায়, আমাদের পরিচালক নটের পাঁচালী, তিনি বসে আছেন। এটা হচ্ছে, আর একটা ছোটদের নাটক হচ্ছে নটের পাঁচালী নিয়ে একদম সরাসরি দাদা জানবো, আপনি বাকিগুলো এইটা হচ্ছে তরুণ থিয়েটারের। এছাড়া ইছাপুর আলেয়ার স্পর্শ, এটা হচ্ছে, আর কৃষ্ণনগর সিঞ্চনের সমুদ্র মন্থন। কৃষ্ণনগর থেকে আসছে? হ্যাঁ, কৃষ্ণনগর সিঞ্চন থেকে হচ্ছে সিঞ্চন, আর বল্লভদ্রপুর উদ্যোগ থেকে হচ্ছে ফিরে দেখা। আর 18 তারিখ যেটা আছে সেটা হচ্ছে কলকাতার বালিগঞ্জ স্বপ্ন সূচনার হৃৎপিণ্ড, বিজয় মুখোপাধ্যায়ের নির্দেশনা। এই নাটকগুলো হচ্ছে। এর মাঝখানে এই যে কম্পিটিশন গুলো হবে, সেটার পুরস্কার বিতরণ একটা অনুষ্ঠান থাকছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আচ্ছা, নাটকের সময়টা দর্শকদেরকে ঠিকঠাক জানানো হয়নি আমার মনে হয়, একবার নাটকের সময়। এবং হ্যাঁ, সন্ধ্যে 6টা 15 থেকে, কিন্তু একদম 6টা 15 থেকে নাটক শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এবার প্রেমাংশুদার কাছে আসি। প্রেমাংশুদার নিজের লেখা, তাই তো নাটক? আমি কিচ্ছু বলবো না, আপনি শুধু বাকিটা বলুন যে এই নাটকটা মাথায় এলো কি করে, এই লেখাটা, বা এই নাটকটাকে আপনি কিভাবে দর্শকের কাছে উপস্থাপন করতে চাইছেন, আর দর্শক কেন দেখবে এই নাটকটা? প্রথম কথা, মাথায় এলো কি করে, সেটা হচ্ছে যে ওই যে দুটো জিতের কথা বললো সাথে, তার ভিতর একটা জিতের পারলে আমি করেছি প্রথম, সেটা হচ্ছে বিশ্বজিৎ কুন্ডু। অনেকে খুব ভালো মানুষ, নাট্যপ্রাণ মানুষ। আমি এরকম নাট্য পাগল মানুষ আমার লাইফে দেখেছি আমি, কিন্তু মানে বেশ হাতে গোনা দেখেছি। সুরজিৎদাও সেরকমই ভালো মানুষ, কিন্তু বিশ্বজিৎদার সাথে আমার পরিচয় হয় এই যে বিজয় মুখোপাধ্যায়ের নাম বললেন। বিজয় মুখোপাধ্যায় একটি ওয়ার্কশপ করাতে এসেছিলেন, যদিও এই নাটক হৃৎপিণ্ডের একটা দিদি একটু কারেকশন করে দিই, এইটার ডিরেক্টর হচ্ছে সুদীপ্ত সরকার, বিজয় মুখোপাধ্যায় প্রডিউসার। তো বিজয়দার সোর্সেই আমার সাথে বিশ্বজিৎদার আলাপ হয়, এবং সকলের সাথে আলাপ হয়। আমিও এসেছিলাম, মূলত আমি ওয়ার্কশপ করাতে এসেছিলাম, সেদিন মূলত ছিল আলাপ পরিচয়ের বিষয়। তারপর বিশ্বজিৎদার আমন্ত্রণে বিশ্বজিৎদা আমার সাথে যোগাযোগ করেন, এবং বিশ্বজিৎদা বেশ নাচরবান্ধা মানুষের, বেশ নাচরবান্ধা, মানে ধরলেন না শেষ করে ছাড়েন, একদম মানে জেদি মানুষ খুব, মানে যেটা উনি বর্ণ করেন সেটার একদম সফলতা নিয়েই উনি ছাড়বেন। তো সেখানে আমাকে বেশ এরকম ধরনের অভিনেতা অভিনেত্রীরা আমাদের সাথে রয়েছেন, আপনি যদি একটা লেখেন। তো আর বিশ্বজিৎদা একটা খারাপ গুণ বলি, সেটা হচ্ছে যে বিশ্বজিৎদা সবাইকে স্যার বলেন, মানে আমাকেও বলেন। সেটা আমি এবার ফেসবুক লাইভে অব্দি এসে বলার চেষ্টা করছি, যে অনেকবার বলেছি যে স্যারটা বলো না, আমার প্রেমাংশু, এটা বলেই ডাকো, আমি তোমার থেকে বয়সে ছোট। সেই রোগটাই না, উনি আবার সেটা সংক্রামক নয়, মানে ওটা দলের মধ্যে ছড়িয়ে গেছে সকলের মধ্যে, সবাই স্যার। এদিকে এই দলটার একটা প্রমাণ, যারা আমার সাথে কাজ করছেন অন্তত এই নাট্যে, তারা সকলেই শিক্ষক। হ্যাঁ, এই প্রধান শিক্ষিকা পাশে বসে আছে, তাছাড়া বাদ বাকি সকলেই তাদেরকে দিদি দাদা বলছে। হ্যাঁ, না তাদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু আমাকে স্যার বলছে। আমার আবার পারিবারিক দিক থেকে আমার বাড়িতে 2জন শিক্ষক আছেন, আমার বাবা মা 2জন শিক্ষক। আমি শিক্ষকদের এমনি ভয় পাই, তার মধ্যে এসে এতগুলো শিক্ষকের মধ্যে আমাকে ফেলে দেওয়া। সাথীদি শিক্ষককে ভয় পায়, ভাবতে পারছেন? না, এখন এই 17 তারিখের পরে সমস্ত শিক্ষকের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো বলেছি। 17 তারিখ অব্দি খুব শিক্ষকদের আমি খুব চাপে রেখেছি। যাই হোক, তো তারপরে এই নটের পাঁচালী লেখা হয়। এটা একটা নট মানে জানা, আমরা সকলেই জানি যে একজন অভিনেতার জীবন, এবং সেই অভিনেতার জীবনের যে যাপন, সে যাপনে তো ওই যে সাথীদি যে চরিত্রটি করছেন, সে অভিনেতার মায়ের চরিত্র, তেনার একটা সংলাপেই এটা বুঝিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে, সাথীদির একটা সংলাপ আছে যে যখন সেই অভিনেতাটি নাম করতে পারেননি জীবনে, অনামী, এবং তার সংখ্যা তো বেশি, 99.9%, নাম করতে পারে তো 0.1%, বাকিরা বা নাম করেও হারিয়ে যায় অনেকে, কিছুটা নাম করলো অনেক আছে। তো সেটাই উনি ওনার ছেলেকে বোঝান যে আকাশে তো অনেক তারা, কটা তারার নাম আমরা জানি, যাদের নাম জানি না সেগুলোও তো তারা, তাই না? তাদেরকে তো আমি অন্য নামে ডাকতে পারি না, তারাও তো তারা। সুতরাং অভিনেতার পরিচয় সে অভিনেতাই, মানে এটা ওনার সংলাপে আছে। সংলাপ শুনেই থেকে আমার গায়ে কাটা দিচ্ছে। সুতরাং সে অভিনেতার জীবনে প্রেম আসে, তার জীবনে সন্তান আসে,
কন্যা আসে। নাটকটা শুরুই হয় এখান থেকে যে সে অভিনেতার জীবনের যে শেষ দর্শক অর্থাৎ তার ছোট কন্যা সে মারা গেছে এবং তার মরদেহ নিয়ে শ্মশানে ঢুকছেন একজন অভিনেতা, কোলে করে নিয়ে ঘুম পাড়ানি গান গাইতে গাইতে, এবং সেখান থেকে তার প্রলাপ, নট সংলাপ, তার প্রলাপ শুরু হয় এবং তার এই প্রলাপের মধ্যে বিভিন্ন চরিত্রের আনাগোনা করতে থাকে তার কাছে। সেগুলো তার মননের চরিত্র, যাপনের চরিত্র, কোনো চরিত্র কিন্তু বাস্তব নয়, একটা চরিত্র ছাড়া, শ্মশানের ডোম কিছু চরিত্র সেটা ছাড়া। সুতরাং এই যাপনটা মনে হয় ওই মূল অভিনেতা যে তার নাম পুরুষোত্তম, চরিত্রটির নাম, সেই যাপনটা মনে হয় শুধু একা পুরুষোত্তমের নয়, যারা যারা ওই নাট্য অসুখে পড়েছে, যে দিদিটা বলছিল যে ভেতরে ছিল কোথাও, এরা সেটা উস্কে দিয়েছে, ওই ভেতরে আছে অনেকেই, সে উস্কানোর হয়তো মানুষটা পাওয়া যাচ্ছে না ওই মুহূর্তে, বা এখন তো তরুণ থিয়েটার রয়েছে বা অনেক থিয়েটারে রয়েছে। তো আমার কাছে কথা হচ্ছে যে সেইটা যাদের ভেতরে একবার ওই নেশাটা পেয়ে বসেছে, যাপনটা করে ফেলেছেন, তাদের সকলে মনে হয় ওই ব্রিজটা তৈরি করতে পারবে নটের পাঁচালী নাট্য তাদের সাথে, যে হ্যাঁ এই তো আমার কথা বলছে। আর সেই নাট্য, সেই চলচ্চিত্রই মানুষের হৃদয়ে থাকা উচিত। আমার এই নাট্যই থাকবে তা বলছি না, দেখবেন থাকা উচিত বলছি, যে নাট্য আমার কথা বলে, যে নাট্য আমার জীবনের সাথে মিল পায়, যাপনের সাথে মিল পায়। এই তো এই মাটাকে আমি দেখেছি, এই তো এই মেয়েটাকে আমি দেখেছি, এই তো এইটাকে, হ্যাঁ আমি এটাকে আমার দেখেছি, জানিস তো। ওই ব্রিজটা যদি কোনো যে কোনো পরিচালক, যে কোনো শিল্পী, বা যে কোনো অভিনেতা সে ব্রিজটা তৈরি করতে পারেন, তবে এটা শিল্প তৈরি হয়, তাহলে বাকিটা আর শিল্প হয় না। যখন যে ব্রিজটা হয়নি তখন সেটা কিছু ডায়লগ বলা হয়, কিছু চোখা চোখা কথা বলা হয়, সেটা ব্রিজটা তৈরি হয় না, সেটা মানুষের অনুনরণ তৈরি করে না ভেতরে। ওটা নিয়ে বাড়ি ফেরে না মানুষ, বাইরে বের হয়, এক কাপ চা খায়, যার বাজে নেশা আছে সিগারেটের, একটা সিগারেট খায়, ধোয়ার সাথে উড়ে চলে যায় ওই স্মৃতিটা, বাদ বাকিটা ভেতরে থেকে যায়। আমরা চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বজিৎ কুণ্ডু, সাথীদিকে সকলেই চেনেন, এবং বেশ কিছু গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করছেন। আমি বারবার বলার চেষ্টা করছি যে সাথীদিকে সহ বলছি, এত ডেডিকেটেড, এত অনেস্ট আর্টিস্ট আমি কিন্তু অনেক নাট্য দলে আমাকে পরিচালনার কাজ করতে হয় পেশাগতভাবে, আমি খুব কম দেখেছি। এবং সেখানে অবশ্যই আমি বিশ্বজিৎ কুণ্ডুর কথা সবার আগে বলবো, এতটা চর্চা করতে পারেন একজন ভদ্রলোক, ভাবা যাবে না। সাথীদি এবং বাদবাকি অসীম বসু বলে একজন ভদ্রলোক, আপনাদের মেদিনীপুরে অনেকেই ছিলেন, কি অসম্ভব ভালো অভিনয় করছেন অসীমদা। সত্যব্রত দলুই অসম্ভব ভালো অভিনয়, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, তরুণের টাইটেলটা আমি চক্রবর্তী। আর দুটো মেয়ে আছে, দীপশিকা চক্রবর্তী আর পারভিন সুলতানা, কি অপূর্ব অভিনয় করছে। এনারা কিন্তু তরুণ থিয়েটারের জন্মলগ্ন থেকে সম্ভব হতে পারে নিশ্চয়ই, আমি ভালো অভিনয় করে, অসম্ভব। এবং শুধু ভালো অভিনেতা নন এনারা, এই দীপশিকা দি, এই যার মানে টাইটেল গুলো আগেই বলে দিয়েছি, দীপশিকা চক্রবর্তী, পারভিন সুলতানা, অসীম বসু, তরুণ চক্রবর্তী, একটা বাচ্চা মেয়ে আছে অম্বিকা, কি মিষ্টি অভিনয় করছেন, বা সাথী বন্দ্যোপাধ্যায়, এই সহ পুরো টিমটা, সুরজিৎ দা, সবার উপরে ওনাদের মানে এই নাটক করতে এসে, মানে নাটকের রিহার্সাল করতে এসে বা নাটকের সঙ্গে জড়িয়ে আপনিও বেশ কিছু ভালো মানে অভিনেতা অভিনেত্রীকেও দেখতে পেলেন। না, ভালো অভিনেতা অভিনেত্রী হয়তো অনেক দলে গিয়ে পাই, অনেক দলে তো কাজ করতে হয়, ভালো মানুষ পাই দলে। আমি তো ভালো মানুষ পেয়েছি মনে হয়। আমি এখানে অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি 4টে দলে রিলেশনে কাজ করছি, মানে প্রায় মানে আরো আবার কাউন্ট করতে গেলে তো অনেক ছেড়ে দিই। কিন্তু আমি বলছি যে আমার এই দলটাকে বড্ড নিজের মনে হয়, এই দলটাকে ভীষণ, এই মানুষগুলোকে ভীষণ পারিবারিক মনে হয়, নিজের পরিবারের মানুষ মনে হয়। সাথীদি একটা ধন্যবাদ দেওয়া উচিত। না, আমি জয়ন্ত দা একটা, উনি তো দলের কথা বললেন বা সবার কথা বললেন, আমাদের পরিচালক হিসেবে আমি বলবো যে প্রেমাংশু বাবুর অনবদ্য, মানে উনি প্রত্যেকটা জায়গা ধরে ধরে তো আমাদের বুঝিয়েছেন, শিখিয়েছেন, সেটা তো করেইছেন, কি অসম্ভব ধৈর্য। এবং যখন উনি অন্যদেরকে দেখাচ্ছেন, হয়তো আমরা বলছি আরে এটা তো এরকমই, মানে আমরা বিরক্ত হচ্ছি, কেন ওটা
করতে পারছে না, মানে আমরা যারা জাস্ট দেখছি, মানে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়াটাও কিন্তু একটা অভিজ্ঞতা। মানে আমি হয়তো নাটকের একদম শেষে আছি, আমি বলেই ফেলছি, তো প্রথম যখন এসে আমি খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে কিন্তু লক্ষ্য করছি যে, এবং প্রত্যেকটা সিচুয়েশন বোঝাবার জন্য উনি যে গল্পগুলো বলছেন, যে ভেতরের যে আবেগটা বার করছেন, এবং সেইটা বলবার জন্য ছোট ছোট গল্পগুলো উনি বলে এটাকে এক্সপ্লেন করছেন, মানে যে নেবার, মানে যতটা ইজি করে অভিনেতাকে কাজটা বার করে নেওয়া যায় অভিনেতার কাছ থেকে। শুধু সেটা নয়, কাজ বার করা নয়, এটা যদি আমার মনে হচ্ছে প্রথম দিন থেকে যদি এটা নোট করে রাখতাম খুব ভালো হতো, যে মানে দুঃখটা বোঝাবার, মানে কান্না, সেটা বোঝাবার জন্য আমি নামটা মনে করি রবি ঘোষ না ভানু বন্দ্যোপাধ্যায়, কার কথা বলেছিলেন আপনি, ওই বাবার মৃত্যুর পরে জহর রায়, ছেলের মৃত্যুর পরে এসে জহর রায়, এটা আপনি বললেই ভালো হতো বোধহয়, যে একটা বোঝাবার জন্য যে কান্নাটা কিভাবে এক্সপ্রেস করতে হয়, আনবো, সেটা বোঝাবার জন্য জহর রায়ের মতন একজন অভিনেতা, তার উদাহরণ উনি দিয়েছিলেন। আপনি প্লিজ একটু বলুন না গল্পটা, দর্শকরা শুনতে চাইবে। দর্শকরা অনেকেই জানেন যে, জানলেও যেমন ধরুন মানে এটা মানে দিদি বলছেন যে মানে রবি ঘোষের, মানে রবি ঘোষকে ভাবে রবি ঘোষ বলা উচিত না, শ্রী রবি ঘোষ নয়, এরম করে রবি ঘোষ বলা উচিত। উনি যদি হলিউডে জন্ম নিতেন, উনি বা তুলসী চক্রবর্তী, তাহলে ওনার বাড়িতে অস্কার রাখা জায়গা থাকতো না বলে বিশ্বাস, মানে উনি ক্ষণ জন্ম। তো আমি বলছি যে ওনার বাবা মারা গেছিলেন, তো সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে, মানে যা হয়, উনি তখন বিখ্যাত মানুষ, তো হচ্ছে যে উনি দেখি চুপচাপ আছেন, তো সাংবাদিকরা আপনি এত নিশ্চয়ই আপনি শোক, বলে না আমি তো বাবার জন্য শোক প্রকাশ করছি, তার থেকে বেশি শোক লাগছে, আমি না শোক প্রকাশ করছি আমার কিছু পরিচালকের জন্য, যাদের অনেকগুলো নাটক বা চলচ্চিত্রে আমার বাবা মরে যাওয়ার অভিনয় করেছি, সেগুলো না ঠিক করি। বেশ ভাবতে পারছেন, আজকে বুঝতে পারলাম সত্যি বাবা মরে গেলে কিভাবে কাঁদতে হয়। তো আমি বলছি তার মানে একজন আর্টিস্ট, এটা 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 আমি যদি রামকিঙ্কর বেজকে দেখি, রামকিঙ্কর বেজে যখন ছোটবেলায় তার বোন মারা গেছে, তখন চিতাটা পুড়ছে, তখন চিতার পাশে উনি বসে আছেন, ওর গ্রামের একটা লোককে জিজ্ঞাসা করছে, কি রামকিঙ্কর তুই বসে আছিস কেন? ও সব থেকে কাছের বোন ছিল, সব থেকে, ওর পরেও শান্তিনিকেতন চলে যান। তো রামকিঙ্কর বলছে, না গো, দেখছি চিতার কত রং। অর্থাৎ আমি তো চিতাটাকে শেষ ভাবছি না জীবনে, আর একজন শিল্পী ওটা শুরু ভাবছে, ওর ভিতর সে রং খুঁজে পাচ্ছে। আমি বলছি ওই একটু আগে শিল্পর কথা বললাম, শিল্পটা ওখান থেকে শুরু হয়। একজন সাধারণ মানুষের ভাবনা যেখানে শেষ হয়, একজন শিল্পীর ভাবনা সেখান থেকে শুরু হয়। তারপরে রামকিঙ্কর ওই কালার দেখতে পাচ্ছেন, চিতার রং দেখতে পাচ্ছেন, চিতার আগুনের মধ্যে সবাই বলছে চিতা জ্বলছে, ধোয়া ওদিকে যাবো না, খুব সাধারণ ব্যাপার, স্বাভাবিক, মরা পোড়া বন্ধ বেরোচ্ছে, কেন যাবো ওদিকে? কিন্তু রামকিঙ্কর বসে আছেন তার সব থেকে প্রিয় তখন ওইটুকু জীবনের মধ্যে, ঠিক আছে, সেই রংটা দেখছেন। এই রামকিঙ্করের জীবনে একটু এগিয়ে নিয়ে যায় আমি, তার জীবনে যখন ধারাবতী এলো, প্রথম প্রেম তার বৌদির সখী, সে যখন তারপরে সেই প্রেমটা যখন তার জীবন থেকে চলে গেল, কারণ ধারাবতী বিবাহিতা ছিলেন, তো চলে যেতেই হলো, কিন্তু ধারাবতীর সাথেও উনি চুম্বনে মিলিত হয়েছিলেন। চন্দ্রাবতীর কাছে যখন উনি শান্তিনিকেতনে পড়তে গিয়ে চন্দ্রাবতীর সাথে না আলাপ, চন্দ্রাবতী অনেক বড় ঘরের মেয়ে, কিন্তু রামকিঙ্কর তো একদম ক্ষুদ্র। চন্দ্রাবতী বারবার ওনার প্রতি আকর্ষিত হচ্ছেন, বারবার রামকিঙ্করকে নিজের কাছে ডাকবার চেষ্টা করছেন, কিন্তু রামকিঙ্কর যাচ্ছেন না। যখন একদিন খুব রেগে গেলেন চন্দ্রাবতী, যে আমার মতন যার পিছনে বলা যায় শান্তিনিকেতনের সকল পুরুষ পাগল, সে তোমার জন্য পাগল, তুমি আমার দিকে এত অবহেলা করো কেন? তোর দিকে ভ্যালপাল করে চেয়ে একটাই কথা বলেছিল রামকিঙ্কর, যে প্রথম চুমুর ঘাস শোকাতে কতটা জনম সময় লাগে বলতে পারো চন্দ্রাবতী? অর্থাৎ ধারাবতীর যে চুমুর ঘাটা তার এখনো শোকায়নি, ওটা মনে একটা শিল্পীর সারা জীবন শোকায় না। আমি এটাই বলতে চাইছিলাম, প্রেমাংশু হচ্ছে এইরকম। আমি দাদা বলছেন, আমি মোহিত হয়ে শুনছি। তার মানে এখানে একটু বলে রাখা দরকার দর্শকদের জন্য, বিশেষ করে যে আপনারা আমাদের আলোচনা শুনেই বুঝতে পারছেন যে নটের পাঁচালী নাটকটা কেমন হতে চলেছে।
মানে এইটুকু গল্প, মানে উনি গোটা গল্প বলেননি, একটা জিস বলেছেন, কি কি নাটকের মানে কিছুটা আমাদেরকে কি বলবো, মানে একটা কল্পনা কিছুটা হ্যাঁ, দিয়েছে। নাটকটা করতে হ্যাঁ, করতে এখানে- আমরা এখানে- যেটা মানে পেয়েছি, হ্যাঁ, আমার আমার তাহলে আমার নাটকটা শুধু কেমন হয়? নাটকটা করা নয়, নাটকটা করতে করতে আমরা যে যার বারবার যেটা বলছি যে প্রসেসটার মধ্যে দিয়ে গেছি মানে একটা ওনার অভিজ্ঞতা সঙ্গে, সঞ্চয়। এইটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে অন্তত। আমি তাহলে খুব বড়, আপনি অন্তত একবার দর্শকদের বলুন আমাদের নটের পাঁচালী নাটক। হ্যাঁ সেটা তো সেটাই আমাদের আসল উদ্দেশ্য। প্রেমাংশু প্রথমেই বলেছেন যে দর্শক ছাড়া তো নাটকের কোনো মানেই হয় না, অতএব দর্শককে আসতেই হবে এবং নটের পাঁচালী আপনাদের অবশ্যই 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 দেখতে হবে। আচ্ছা, নটের পাঁচালীতে হ্যাঁ, এই নট পাঁচালী যে প্রশ্ন এসেছিল সেটাই বলছি যে নটের পাঁচালীতে ধরুন এই যে পুরুষোত্তম যে 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 নটকে নিয়ে গল্প, তার জীবনে প্রেম এসেছিল বলেছি, তার জীবনে সন্তান এসেছিল। তো কোন একটা প্রেমিকা, এই যে প্রেমিকা, তার প্রেমিকার নাম হচ্ছে নন্দিনী। নন্দিনী যখন তার প্রেমে পড়লো, তার বাবা তাকে বোঝালো যাস না, ওই ওই বাউন্ডলের শিল্পী ও হচ্ছে আগুনের মতো, ওই যৌবনের মন ওই আগুনে ঝাঁপ দিতে মন চায়, গেলে পুড়ে মরবে। একটা জীবনের একটা একটা কথা বলে দেয় নন্দিনী, আমি পড়তে রাজি আছি বাবা। এই আমি পড়তে রাজি আছি বাবার মধ্যে একটা জীবনের কথা বলা হয়ে যায়, আর বলা লাগে না কিছু। একদম একদমই ঠিক কথা, মানে ওইটুকু শব্দ অনেক কিছু বুঝিয়ে দেয়। একটা সেন্টেন্স, বাকিটা নীরবতা লাগে। একটা আচ্ছা, নন্দিনীর লাইফটা কেমন কেটেছে বা নন্দিনীর চরিত্রটি কেমন, আমি পড়তে রাজি আছি বাবা, ওইটাতেই পুরোটা হয়ে যায়। এই বুদ্ধিকে অতিক্রম করে বোধের কোন উচ্চতায় পৌঁছলে এই ধরনের সংলাপ ছোট বাক্যে এবং অনেক কিছু বলা যায়। হ্যাঁ, কত কম কথায় কত গভীর কথা বলা না, যায়। আমার সঙ্গে দাদার আলাপ এই স্টুডিওতে আসার পরেই, কিন্তু ওনার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি যে উনি যাদের নিয়ে কাজ করবেন বা আগামী দিন যাদের নিয়ে কাজ করবেন বা এখন যাদের নিয়ে কাজ করছেন, তাদের কাছে নাটক করাটা কোনো ব্যাপার নয় যদি তার উৎসাহ এবং ইচ্ছা থাকে। কারণ যেভাবে উনি বোঝাচ্ছেন, যেভাবে উনি শেখাচ্ছেন, এটা হয়তো অবলীলায় করতে পারবে যদি কারোর খুব মানে ইচ্ছে থাকে যে আমি নাটক করবো। কারণ এত সাধারণভাবে এত অবলীলাক্রমে সবকিছু বুঝিয়ে দেওয়া। না, এই বিষয়ে একটা কথা বলি আমি। সেটা হচ্ছে যে আমি যখন ধরুন এখানে এরকম প্রচুর দলে তো আমাদের আমার কাজ করতে বারবার বলছি পেশাগতভাবে, এই যখন এখানে এলাম, আমি এই দিদিকে কি আলাদাভাবে বলেছিলাম কিনা জানি না, আমি অনেককেই বলেছি এনাদের দলে, যে অনেকে থাকে না যে ধরুন তিনি তার পেশাগত জায়গাতে তো তিনি উচ্চতম জায়গায় রয়েছেন। আজকে দিদি মানে তার যদি যোগ্যতার জায়গায় দেওয়া হয়, আমি তার পায়ের নখ যোগ করুন, তাই না? বিষয়গুলোর ক্ষেত্রেও তাই অবশ্যই সে তার বিশ্বজিৎটা আজকে যে ব্যবসা বা তার সমস্ত কিছু দিয়ে তার নিজের চেষ্টায় আজকে যে যে জায়গাটায় উচ্চ শিখরে তিনি সফলতা অর্জন করে আছেন, সেখানে তো আমি কিছুই নই। কিন্তু এখানটায় যখন আমরা রিহার্সাল করছি, তখন অনেকে কুণ্ঠা বোধ করছেন, পড়ছিলেন প্রথমে, এখন আর করেন না। তো সেখানে আমি একটাই কথা বলেছিলাম যে আজকে তরুণ বলেছিল এটি, ও ফিজিক্সের টিচার, ওকে বলছিলাম যে তরুণ, তুমি চাইলে অভিনয়টা করতে পারো, আমি চাইলে ফিজিক্সের টিচার হতে পারবো না কালকে। দারুণ কথা, এটা একদম সত্যি কথা। মানে যে যার জায়গায় তার কি বলবো, মানে শুধু উৎসাহ থাকলে হবে না, কিন্তু সবার কাজের একটা পরিধি আছে এবং সমর্পণ। একটা কথা সেটা হচ্ছে যে আমাদের কি হয়, প্রথমে ভক্তি যায়, একদম, তারপর প্রেম আসে, তারপর সমর্পণ আসে, তারপর আত্মত্যাগ আসে, তাই না? কত বড় জ্ঞানের কথা আমরা শুনি। আর নাটক তো জীবনেরই কথা না, জীবন থেকেই তো নেওয়া। অতএব আমরা তো প্রতিদিন এই যে এখন যে বসে কথাবার্তা বলছি আমরা, এইটা হয়তো স্ক্রিপ্টটা লেখা নেই, কিন্তু না, আমাদের তো আড্ডা হচ্ছে, এর মধ্যেও কিন্তু একটা নাটক আছে। দর্শক চাইলে এখান থেকেও নাটক তৈরি করতে পারবে, তাই না? তো নাটক তো মানে শেক্সপিয়ারের কথা, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। নাটক আমরা সবসময় করছি। সাথীদির কাছে একটা প্রশ্ন রাখি। সাথীদি, মেদিনীপুর শহরে আমার ধারণা, আমি যত বছর আছি, আমি প্রায় 45 বছর মেদিনীপুর শহরে আছি, মেদিনীপুর শহরে আজ থেকে 10 বছর আগেও নাটক নিয়ে এত উন্মাদনা ছিল না। তো হঠাৎ করে এই উন্মাদনা শুধু যে তরুণ থিয়েটার করেছে তা নয়, আপনি জানেন আমাদের
অশোকনগর রেনেসাঁ ক্লাব, অশোকনগর রেনেসাঁ ক্লাব, তারাও কিন্তু নাটক নিয়ে যথেষ্ট মানে কি বলবো সিরিয়াসলি ব্যাপারটাকে ভাবেন এবং করেন। নাটক যদিও তাদের কোনো নিজস্ব নাট্য দল নেই। না, আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি বলছি যে মানুষ নাটক থেকে অন্যভাবে নেবেন না, আমি খুব সত্যি কথাটা বলছি, নাটক থেকে সরে গেছিল মেদিনীপুর শহরের মানুষ। মানে আমরা বলুন না, আজ থেকে 15-20 বছর আগে যাত্রা হতো, যাত্রার টিকিট রীতিমতো লাইন দিয়ে আমরা কাটতাম, সেগুলো বন্ধ হয়ে গেছে। এটা খুব দুঃখের কথা। তো সেই জায়গায় নাটক তো আরো পরে, মানে যাত্রায় এত মিউজিক এত লাইট দিয়ে টিকিট করে সেই যাত্রাটা বন্ধ হয়ে গেল। তারপরে নাটক, মানে নাটক তো মানে টিম টিম করে আলো জ্বলার মতন একটা ব্যাপার ছিল। গুটি কয়েক সংস্থা তারা নাটক করতো। তো সেই জায়গায় এই যে রেভুলেশনটা হলো, এই যে একটা বিপ্লব ঘটলো, আপনি যদি একটু বিস্তারিত বলেন এটা কিভাবে ঘটলো মেদিনীপুর শহরে? মানুষের কি সত্যি নাটকের প্রতি প্রেম আবার জেগেছে এবং সেটা কিভাবে জেগেছে? এইটা হচ্ছে যেটা আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেই ফেলেছি আমার মনে হয়। মেদিনীপুরের কিন্তু একটা নাটকের ব্যাকগ্রাউন্ড আছে, মানে অনেক পুরনো প্রাচীন। দেখুন অনেক আমি তো প্রথমেই বললাম নাট্যাচার্য শিশির ভাদুড়ির জন্মস্থান এই মেদিনীপুর শহর। অতএব সেরকম একটা জায়গা মেদিনীপুর, এমনি ব্রড পার্সপেক্টিভে যদি ভাবেন তাহলে মেদিনীপুর কিন্তু শুধুমাত্র ওই গয়না বড়ি আর কাজের লোক, রাঁধুনি, এই হিসেবে। হ্যাঁ, এটা মানে ছোট করেই কিন্তু সাংস্কৃতিক জগতে প্রেমাংশু আছেন, মানে কলকাতার লোকজন। আমরা তো সংস্কৃতির পীঠস্থান কলকাতাকেই বলি, কলকাতা কেন্দ্রিক একটা ব্যাপার আমাদের, কিন্তু সাংস্কৃতিক রাজধানী, মানে শুধু রাজধানী না, সারা ভারতের কালচারাল সিটি বলা হয় ওটা, মানে কলকাতাকে। তো সেইখানে মেদিনীপুর কিন্তু এইরকম একটা দুর্নাম মেদিনীপুরের ছিল। কিন্তু মেদিনীপুরে অনেক পুরনো নাটকের দল আপনি জানেন যে সেগুলো আপনার চর্চাটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, যদিও ওটা ছিল একসময় ভীষণভাবে ছিল। এবং আমার মানে বলতে দ্বিধা নেই যে আমার বাবা তার নিজের নাটকের বই এবং নাটকের চর্চা আমাদের পাড়াতে ছোটবেলা থেকেই আমি বললাম না, নাটকের মধ্যে দিয়ে আমার মানে নাটকের মধ্যে দিয়েই বড় হয়ে উঠেছি, খুব স্বাভাবিক। হ্যাঁ, তো সেটা কিন্তু ছিল এবং সেই সময়ে সেটা আমি আরো মানে 40-45 বছর ধরে আপনি আছেন, তখন কিন্তু পাড়ার নাটক, অফিস ক্লাবের নাটক, ক্লাবের নাটক, এগুলো কিন্তু হতো। এবং শহরে একটা হতো ওই আবগারির মাঠ, ওখানে আপনি জানেন যে ওখানেও কিন্তু হ্যাঁ, ওখানে বিধাননগরের যে মাঠ, দুর্গাপুজোর যে নাটকের ব্যাটা, আমার বাবাই ওটা আরম্ভ করেছিল। তো এই ব্যাপারটা কিন্তু ছিল। কিন্তু তারপরে অনেকটা আমি বলবো যে ওই টিভির অতিরিক্ত যে সম্প্রচার, গ্লোবালাইজেশন এবং সিরিয়াল একটা ভীষণ রকম ভাবে এসে পড়লো। তার ফলে এটা গ্রাস করে ফেললো যে নাটক করা, নাটক এটা তো একটা চর্চা, একটা অভ্যেস। সেই অভ্যেসটা মানুষের কিন্তু নষ্ট হয়ে গেছিল। যেমন ভাবে এখন সিরিয়ালটাও, যেটা প্রিয়াংশু বলেছেন, মানে রাইটলি পয়েন্ট আউট করেছেন, যেটা নষ্ট হয়ে যাচ্ছে এখন, ওই সবাই শর্ট ফিল্ম বানাচ্ছে, ওটিটি ইত্যাদি আসছে। কিন্তু এই যেটা পরে আবার ফিরে আসলে বৃত্ত তো সম্পূর্ণ করতে হবে, যেখান থেকে শুরু হয়েছিল আবার কিন্তু আমরা দেখুন শিকড়ে ফিরতেই হবে। নাটক প্রতিদিন তৈরি হয়, একটা সিনেমা তৈরি হয়ে গেল মানে হয়ে গেল। নাটক এমন একটা জীবন্ত আর্ট ফর্ম যেটা প্রতিদিন যে ভালো হবে তার তো কোনো মানে নেই। প্রতিদিন নাটকের জন্ম হচ্ছে একই নাটকে। এই বিপ্লবটা কিন্তু তরুণ থিয়েটার তো গত 5 বছর ধরে এটা করে চলেছে, একটা প্রয়াস, এটা একটা মানে চর্চা। আমার তো মনে হয় তরুণ থিয়েটার সফল হয়েছে। তরুণ থিয়েটার আমাকে বাইরের লোকজন কিন্তু বলে এটা, কিন্তু হ্যাঁ, মানে এই কারণে তরুণ থিয়েটার সফল হয়েছে বলবো, যখন অন্য কোনো নাটকের দল বাইরে থেকে মানে তারা আমন্ত্রিত হয়ে আসছে করার জন্য, তখন কিন্তু মানুষের ওই টেস্টটা, কাল্টিভেটেড টেস্ট, তো এটা চর্চা করে করে তো কিছু টেস্ট তৈরি হয়। প্রথমে তো আপনি সবকিছু খেয়ে প্রথম টেস্ট তো বুঝবেন না, খেতে 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 আপনার ভালো লাগাটা তৈরি হবে।
তো সেই খাওয়ানোর কাজটা ধুম থিয়েটার করেছে বলে একটা প্ল্যাটফর্ম তৈরি এবং হয়েছে। এক্ষেত্রে রেনেসাস ক্লাবের সদস্যদের রেনেসাঁ ক্লাব, তারা কিন্তু ধারাবাহিকভাবে নাট্যচর্চা, মানে নাট্যচর্চা বলতে নাটক এনে বাইরে থেকে দল এনে নাটকের শো গুলো করেছে, মানুষের প্রতি উৎসাহ মানুষের মধ্যে ভীষণ ভাবে জায়গা এটা ওরা করেছে। এবং আরো আপনি জানেন যে আমিও সেই সংস্থার সঙ্গে, মানে ওদের সঙ্গে মোটামুটি যুক্ত। সেটা হচ্ছে যে লিটারেরি মিট এবং আমাদের তরুণ কবি যারা আছে, তরুণ কবিদের মধ্যেও কিন্তু বিশেষ করে আমি নাম বলছি, অভিনন্দন, সিদ্ধার্থ দা, এনারা এত বেশি নাট্যপ্রেমী, এত ভালো নাটককে এত ভালোবাসে যে এখান থেকে কলকাতায় তারা নাটক দেখতে যাবে, এবং যে নাটকটা ভালো লাগে সেই নাটকটা মঞ্চস্থ করা হয় মেদিনীপুরে। মানে কি, আমার যদি ভালো না লাগতো তাহলে আমি ওই নাটকের দলটি নাটক দেখতেও যেতাম না, আবার নাটকটাকে এখানে এনে উপস্থাপন করি। জয়ন্তদা, এটা আপনি জানেন কিনা জানি না, সেটা কিন্তু আমরাও করেছিলাম, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে এই জিনিসটা করেছিলাম। এখন তিনি শিক্ষামন্ত্রী, উনি জানেন, প্রেমাংশুর অত্যন্ত ঘনিষ্ঠ শ্রী ব্রাত্য বসু, তাকে কিন্তু আমরা এখানে এই শহরে আমরা নিয়ে এসে 2012 সাল, 2011 সাল, 13 সাল এই সময় কিন্তু আমরা আমরা চালিয়ে যেতে পারিনি, হয়তো কন্টিনিউ করতে পারিনি, কারণ সেই পেশাদারিত্ব আমাদের মধ্যে নেই। একটু আগে দাদা বললেন যে আমি একটা পাগল মানুষকে দেখেছি, সেটা হচ্ছে বিশেষ পাগল মানুষ না থাকতো তাহলে কিন্তু এই ধরনের অনুষ্ঠান হতো না। বিশ্বজিৎ মানে শুধুমাত্র পাগল, মানে আবেগী পাগল, এবং এই ধরনের মানুষ না হলে, মানে এই ধরনের মানুষগুলো না থাকলে হয়তো নাট্য জগৎ হারিয়ে যেত। মানে নাট্যের জন্যই মানুষগুলো জন্ম হয়, জানেন তো, শিল্প বেঁচে থাকে এদের হাত ধরে, মানুষ ধরে। আমি বলছি সাথে দিয়ে পাশে বসে আছে, ইনি যদি কালকে নাট্যচর্চা না করেন কি এসে যায় বলুন তো? ওনার সম্মানে কি একটা ফোটাও কোনো কমতি হবে? না না, কিছু হবে, বড় মানে সময় বেঁচে যাবে, সময় বাঁচবে। উনি রিল্যাক্সলি বাড়ি যাবেন। ওনাকে কাজ গতকালও লোকে ম্যাডাম বলে ডাকতো, কালকেও ম্যাডাম বলেই ডাকবেন। ওই আগামীকাল নটের পাঁচে নেমে যাওয়ার পর দুবার করে ম্যাডাম স্কোয়ার বলবেন না, ম্যাডামই বলবেন। তো সেটার জন্য এক্সট্রা বরঞ্চ এখানে খাটনি, একটু একটু আমার মৃত্যু বকা খাওয়া, ঠিক আছে, এইসবের তো কোনো প্রয়োজন নেই। এই বকা খাওয়ার মধ্যে আনন্দ আছে। হ্যাঁ, একদম। তো আমি আরেকটা কথা, এই যে আমার সম্পর্কে এটা আমার সম্পর্কে বলে কথা না, যে কোনো কলকাতার যে কোনো আর্টিস্ট সম্পর্কে এটা বলা হয় না, উনি না কলকাতা থেকে এসেছেন। আচ্ছা, হ্যাঁ, এইটাতে আমার ভীষণ আপত্তি। মানে এই কথাটা লন্ডনে গিয়ে বলতে পারবেন তো, যে উনি ইনি কলকাতার, ইনি মেদিনীপুরে বলতে পারবেন তো? আপনাকে তখন কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। আমরা ইন্টারন্যাশনালি ভাবি না কেন, বড্ড আঞ্চলিক হয়ে যায় আমরা। হ্যাঁ, কলকাতা তো একটা জেলা রে বাবা, হয়তো সেখানে একটা মেট্রো চলে, 2-4টি একটু এখানে থেকে একটু ফ্যাসিলিটিস, লোক সংখ্যা বেশি, হল সংখ্যা বেশি, নাটকের সমাজ দিয়ে ভাবি, আচ্ছা, লোক সংখ্যা বেশি, একটু হল সংখ্যা বেশি, এর বাইরে কি আছে? তার মানে কি সেখানে সব থেকে বেস্ট লোকেরা থাকে? এই অহংকার কিসের? না 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 না, এটা আমার চিরকাল আপত্তি ছিল, আজও আপত্তি আছে। আমি বহু জায়গাতে দিদি শো করতে গিয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় নাট্য দলে পরিচালনা করতে গিয়েও দেখেছি, কলকাতা থেকে এসছেন মানে আগেই মফস্বলের মানুষ, মফস্বল বলেই আমি বলছি, তারা নিজেদেরকে মফস্বলই করে নিল এবং মাথা নিচু করে দিল। কেন? আসুন আসুন, কিসের কারণ? না, সেটার আমার মনে হয় দুটো কারণ আছে। ওই যেটা আমি বললাম যে কলকাতার লোকেরাও কিন্তু এজন্য দায়ী, সেটা যে মফস্বলের লোকরা, আমার যদিও সেই কমপ্লেক্স নেই, এটা একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এটা পেতে পেতে কলকাতার কিছু মানুষের ওটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এবং তারা ওটাকে গ্রহণ করে পায়। এবার ওটা যদি না পায় তখন আচ্ছা আমি কলকাতা, এটা বলার কোনো বিষয় নেই। তুমি একটা লোক এখানে নাট্যচর্চা করুক, একটা লোক খর্দায় বসে নাট্যচর্চা করুক, একটা লোক বনগায় বসে নাট্যচর্চা করুক, একটা লোক বর্ধমানে বসে যেখানে খুশি নাট্যচর্চা করুক, নাট্যচর্চাটা মেন হচ্ছে সঠিক পথটা নাট্যচর্চার প্রথম, আর দ্বিতীয় হচ্ছে সঠিক পথে করছে কি। তাই যেখানে থাকুক না কেন, তাহলে ভাই যখন মেদিনীপুরের অনির্বাণ ভট্টাচার্য যখন কলকাতা মঞ্চ কাঁপান, যখন অনির্বাণ ভট্টাচার্য কলকাতা সিনেমার পর্দা কাঁপান, তাহলে ব্র্যাকেটে একটা করে মেদিনীপুর লিখে দিন ভাই। কেন লেখে না? লেখেন না কেন?
লেখেন না কেন? এরকম অনির্বাণ ভট্টাচার্যের মতন অনেক 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 আমি তো রিসেন্ট উদাহরণ দেওয়ার জন্য সমস্ত আমি অনির্বাণের উদাহরণটা এই কারণে দিলাম, যাতে ইয়াং জেনারেশন, যত জেন জেট বা কি বলে, তারা যেন বুঝতে পারে, তারা তাদের চেনা পরিচিত মুখ বলে। আমি তরুণ থিয়েটারকে এই কারণে ধন্যবাদ দেবো। এই যে নাট্য মেলা সম্পর্কে আবার ফিরে এসে বলি, যেখানে যে নাট্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, দেখবেন আমাদের অনেকের বাড়ি থাকে, হ্যাঁ, আমরা দেখবেন আমাদের স্ট্যান্ডার্ড বা আমাদের উচ্চ স্ট্যান্ডার্ডের মানুষদের একটু বেশি আমন্ত্রণ করতে পছন্দ করি। দেখবেন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান না, হ্যাঁ, পাড়ার আগে মানে বাড়িতে যিনি কাজ করেন, কথার কথা, বা পাড়াতে যে মানুষটার একটু ইনকাম কম, তাকে নিমন্ত্রণটা সবার শেষে করা হয়। আগে মানে আমার পর্যায়ের এইসব লোকগুলোকে আগে নিমন্ত্রণ করা হয়। একমাত্র তরুণ থিয়েটার দেখলাম ওরা ওভাবে দল বাছেনি, ওরা ভালো কাজ দেখে দল বেঁচেছে। যেটা ওদের অন্তরের ভালো কাজ মনে হচ্ছে, সে দল নামী হোক অনামী হোক, সেই নাট্যটিকে নির্বাচন করেছেন এনারা। তাই অনুরোধ করব, এই যে 15 থেকে 18 জানুয়ারি 2026 পঞ্চম নাট্য মেলা, এটা দয়া করে দেখুন, আবার মনে করাচ্ছে, দেখুন কুন্ডু লজে যান, সেখান থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করুন, না হলে রেনেসাস ক্লাব, অশোকনগর রেনেসাস ক্লাব অথবা মল্লিক পুস্তকালয়, সেখান থেকে দয়া করে, কারণ নাট্য, বারবার বলছি, নাট্য আপনাদের জন্য। এই নটের পাঁচালী করি, আগামী দিনের যা যা না তরুণ থিয়েটার করুক না কেন, জানবেন এদের ভিতর এই সমস্ত যে কোনো কাজের মধ্যে এই এরকম গুণী মানুষদের অনেক পরিশ্রমের ঘাম, সময়ের মূল্য, অনেক কিছু জড়িত থাকে। শুধুমাত্র আপনারা একটু আসবেন, আর কিছু না। একটা তথ্য আপনাদের জানা আছে কিনা জানি না, আমি নিজে যেহেতু কেবল টিভি ব্যবসার সঙ্গে জড়িত এবং চ্যানেল টিভি এইসব নিয়ে আমার আজকে 30 বছর কেটে গেছে। আমি আমাদের এই সময় বাংলা চ্যানেল জিটিপিএল যে এমএসও আছে, জিটিপিএল এর সেট টপ বক্সে চলে। তো মজার কথা হচ্ছে, আপনাদের শুনে ভালো লাগবে, বিশেষ করে আপনার জিটিপিএল সংস্থা, তারা তাদের একটি চ্যানেল শুধুমাত্র নাটক পরিবেশন হবে বলে তৈরি করেছে। শুধুমাত্র নাটক পরিবেশন হবে, সেই জন্য মেদিনীপুর, ওরা বিভিন্ন জেলাতেই রেকর্ডিং করেছে নাটকগুলো। তো মেদিনীপুর জেলাতেও আমাদের জেলা পরিষদ হলে, সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি ওটা, হ্যাঁ, মেদিনীপুর শহরেও জেলা পরিষদ হলে ওরা নাটক মঞ্চস্থ করেছে। বোধহয় সম্ভবত 12টা দল, আমার ঠিক মনে নেই কতগুলো দল, সম্ভবত 12টা। আমি কিন্তু সেখানে তরুণ থিয়েটার যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা করে দিয়েছিলাম, একদম আমাদের হেড অফিসে বলি। ধন্যবাদ। আমি না, এটা ধন্যবাদ নয়, আমি মনে করি, আমি নাটক দেখতে সময় পাই না, যেতে পারি না, সেটা আলাদা কথা, কিন্তু অনেক মানুষ আছে যারা নাটক ভালোবাসে। আজকে আপনাদের পাল্লায় পরে নাটকের প্রতি প্রেম জন্মেছে, নাহলে আমি তো নাটক সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, একদম পরিষ্কার বলছি, কোনো কিছু নেই, নাটক সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কিন্তু আমার মনে হয়েছে, আমরা যেমন সিনেমা দেখছি, সিরিয়াল দেখছি, গান দেখছি, হাস্যকৌতুক দেখছি, তেমন যদি কিছু মানুষ নাটকটা দেখতে পায়, যারা অন্তত নাট্যপ্রেমী, তাদের দেখা দেখি তাদের বাড়ির লোক, তাদের ছেলেমেয়েরাও অন্তত এগিয়ে আসুক দেখতে। তো সেই সুযোগটা জিটিপিএল সেক্টর থেকে করেছে, এবং তাতে মেদিনীপুর জেলার 10-12টা সংস্থা তো বটেই, আমি আনুমানিক বললাম, তারা তাদের নাটক পরিবেশন করেছে এবং সেগুলি টেলিকাস্ট হয়েছে জিটিপিএল এর চ্যানেলে। এটা আমাদের সকলের জন্য বিরাট প্রাপ্তি। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি প্রেমাংশুদাকে একটু অন্য প্রশ্নে যাচ্ছি। প্রেমাংশুদা, আপনি তো সিনেমা এবং নাটক এই দুই জগতেরই মানুষ। আপনার সিনেমা নিয়ে কিছু মানে আপনার, আমি যতটুকু আমার যে তথ্য আছে তাতে আপনি কাটাকুটি এবং চিলেকোঠা এই দুটি সিনেমা পরিচালনা করেছেন। 4টে ছবি করেছিল, এই দুটো রিলিজ করেছে, আর দুটো রিলিজ করেনি। তিনটা রিলিজ করেছে, একটা টিভিতে প্রথম ছবি, সেটা রং নাম্বার, সেটা চ্যানেল 8-এ, মানে আমাদের আকাশ আটে দেখানো হয়। তারপরে কাটাকুটি 2011 সালে, যেটা মানে বড়ভাবে যেভাবে সিনেমা মুক্তি পায়, নন্দন, স্টার, প্রিয়া সহ প্রায় 50টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তারপর চিলেকোঠা, সেটাও সেরকম, তার থেকেও বেশি হলে মুক্তি পায়। চিলেকোঠা কিছু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপরে সিডনি ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর পেয়েছিলাম। যাই হোক, এগুলো আর পরিচয় দিয়ে লাভ নেই, যাই হোক না পাতি। কিন্তু সেটা হচ্ছে যে ওই আর কি, মানে ওই চলনে যেটুকু অভিজ্ঞতা। আপনার আপকামিং সিনেমাগুলো কি নাম বলা যাবে? আপকামিং সিনেমাগুলোর নাম তখনই বলতে পারবো যখন আপকামিং প্রডিউসারের নাম জানতে পারবো।
আচ্ছা, এবার একটু অন্য ধরনের প্রশ্ন গিয়ে আমরা শেষ করব সাথীদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে। সেটা হচ্ছে যে এখন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মানুষ ভীষণ উৎসাহী। আপনার কি মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নাটকের কোথাও একটা সমস্যা তৈরি হতে পারে? না, মানে নাটকের কোনোদিন কেউ সমস্যা তৈরি করতে পারেনি, আগামী দিনও পারবে না। না, মানে আমি এই কথাটা কেন বললাম, বলছি আমি, নতুন আমি জেনারেশন বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে নতুন জেনারেশনের প্রতি, দেখুন আধুনিক শব্দটা তো প্রতি মুহূর্তে আধুনিক। যখন আজ থেকে 10 বছর আগে এখন ওটিটি ছিল, তখন সিরিয়াল হয়েছিল, তার আগে কিছু একটা হয়েছিল, তার আগে কিছু একটা হয়েছিল, প্রতি মুহূর্তে বাধা রেডিও ছিল, ছিল। রেডিও ছিল, কিছু একটা বাধা এসছে। নাটককে কোনো দিন কেউ স্টপ করাতে পারেনি, এবং আগামী মানে যতদিন হয়তো পৃথিবীর ইতিহাস থাকবে ততদিন নাট্য যখন থাকবে। আরেকটা কথার সাথে যোগ করি, এটা মনে হয় ইয়ং, ওই যে জেনজেট বা ইয়ং জেনারেশন, এখানে একটুখানি আলোচনায় শুনছিলাম যে মেদিনীপুরের নাট্য চর্চাটা একটু কমে গেছে ইদানিং। একটাই কথা বলি, সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের নাট্য চর্চা করাবেন শুধুমাত্র, মানে এটা সকলকে অনুরোধ করে বলছি, শুধুমাত্র আমার ছেলে বা মেয়ে আগামী দিন সিনেমা বা নাট্য জগতে বা সিরিয়ালে বিশাল স্টার অভিনেতা হয়ে যাবে সেটা নয়। সেটা ওই যে বললাম 0.1% হয় ভালো মানুষ তৈরি করার জন্য। বাহ, দারুণ। হ্যাঁ, এটার জন্য নাট্য চর্চা করান। কারণ তাতে কি হবে, ওই ছেলে বা মেয়েটি, জানেন তো, এটা আমাদের নাট্য জগতে একটা কথিত আছে যে হাওড়া স্টেশনে বা যে কোনো বড় রেলওয়ে স্টেশনে এত মানুষ যাতায়াত করে, তো তার ভিতরে যদি একটা সঠিক নাট্য যাপন করা, আবার একটা কথা বলছি, সঠিক পথে নাট্য যাপন করা একটা মানুষ যদি হেঁটে যান, ওই হাজার হাজার লোকের মধ্যে তাকে দেখলে আপনি একটু ডিফারেন্ট ভাববেন, দেখতে পারবেন, তার সাথে কথা বললে বুঝতে পারবেন এই মানুষটি একটু আলাদা। তা আপনার সন্তানকে বা আপনি নিজে বা আপনার স্ত্রীকে, আপনার মা বাবাকে, যাই হোক না কেন, তাকে একটু আলাদা করবেন না, চেষ্টা করুন। প্রথমে দেখার প্র্যাকটিস হোক, শুরু হোক। তার জন্য আগামী 15 থেকে 18, আবার বলছি, সেই দীপ্তিভারতী নাট্য উৎসব আসুন, অন্তত জার্নিটা শুরু হোক। দেখুন, আমি যে বকবকগুলো করছি সেটা বলছে যে লোকটা ফালতু বকছে, সেটা ঠিক না ভুল সেটা সেটা জানতে দেখার জন্যও আসতে হবে। তো গালাগালি দিলেও তো আসতে হবে, একবার আসুন না, তারপরে তো ভালোবেসে ফেলতে পারেন। আর গালাগালি দিলে দিয়ে যাবেন, মাথা নত করে নেবেন যে আপনি খুব খারাপ কথা বলেছেন। এই নাটকে মেদিনীপুরের শিল্পীরাই একদম একদম প্রত্যেকে। তাহলে সাথীদি একটু দর্শকদের যদি আরেকবার বলেন যে আবার বলছি, মেদিনীপুরের শিল্পী নন সাথীদিরা, ইন্ডিয়ার শিল্পী, পশ্চিমবঙ্গের শিল্পী, মেদিনীপুরের শিল্পী নন, আমাদের স্পেসিফিক করবেন। হ্যাঁ, আপনারা আসুন, দেখতে আসুন। আর যেটা বললো, ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু নাটক দেখা দরকার। আসলে নাটক, এই যে এই আঙুলটা উঠে যাচ্ছে আমার, এটা আমার মুদ্রা দোষ। এটা নিয়ে অনেক নাটকে হয়েছে, এটা মানে ওটা উঠে যাচ্ছে, এটা কি বারবার। তো প্রেমাংশকে দেখে, হ্যাঁ, এটা আমার মনে হলো নামাতে হবে। তো যেটা বলছিলাম, আতঙ্ক। তো যেটা বলছিলাম যে নাটক, আমরা দেখুন এখন এই যে সর্বত্র দেখবেন একটা ভাঙন, ওই যে নাটক একটা যৌথ শিল্প না, সেটা আমার মনে হচ্ছিল যে সবাই মিলে যে একটা টিম ওয়ার্ক, এখন দেখুন সব টিমগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, দুটো মানুষ আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে ডিভোর্স, বিচ্ছেদ, এগুলো এখন খুব ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এইগুলো ঠেকাবার জন্য কিন্তু নাটক দেখা দরকার। কারণ নাটক না শুধুমাত্র আপনার সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর জন্য আমরা কাউন্সিলরের কাছে যাই, নাটক আপনার ফিলসফিক্যাল কাউন্সেলিং করে। ওই যে ভালো মানুষ হওয়া, ওইটাও কিন্তু নাটক যত দেখবেন তত আরো বেশি বেঁধে বেঁধে থাকতে পারবেন। আত্মীয়তা তৈরি করে, আত্মা থেকে তো আত্মীয়তা আসে। এইটা নাটক করার জন্য কিন্তু নাটক দেখা দরকার। আচ্ছা, আমি যাদের যাদের দেখেছি তারা অবশ্যই শুধু নাটক নয়, সিনেমা জগতেও তাদের বা সিরিয়ালেও তাদের যথেষ্ট প্রাধান্য ছিল এক সময়। সত্যি খুব বিনয়ী হয় মানুষ যারা নাটক করে। মানে আমি বিশেষ কয়েকজনের কথা বলছি, আমি দেখলাম মেদিনীপুরে যখন তারা মঞ্চস্থ করতে এসেছেন তাদের নাটক, এত বিনয়ী, এত সাদা মাঠা যে সেটা সত্যি মানে শেখার আছে। এই বিষয়টা কথা উত্তর দিই, বলছে বিনয়টা হবে না কেন? মানে ধরুন আমি কিসের অহংকার বলুন তো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটা কথা বলে দিই, মানুষের মৌলিক চাহিদা কি? মানুষের বেসিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, 5টা মূল চাহিদা।
এই 5টার মধ্যে 5টা আগে মিটতে হবে, মিটে যাওয়ার পর মানুষ এন্টারটেইন হতে যায়, একদম এন্টারটেইন হতে যায়। তার মানে এই 5টা মৌলিক চাহিদার মধ্যে কোনোটাই আমাদের পেশা নয়, আমার পেশা নয়। এই 5টা পেশার মধ্যে কিন্তু দিদি আছে, দিদি শিক্ষাতে আছে, তাই না? আমি কিন্তু নেই, তাহলে কিসের অহংকার? মানে এই 5টা মেটার পর, বোঝাচ্ছে আমাদের, ভাবুন আপনি, এই 5টা মেটার পর তারপরে যে মানুষ রিল্যাক্সড হবেন, কটা মানুষ হতে পারছে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি বা যা সামাজিক পরিস্থিতি দাঁড়িয়ে আছে, প্রত্যেক ঘরে চাকরি আছে নেই, তাহলে মানে ওই প্রথম থেকে শুরু হয়ে গেল। তা সেই আলোচনা আজকে যাচ্ছি না, সেটা সামনে ভোট ওসব আলোচনায় যে লাভ নেই। আমি বলছি যে এসআইআর চলছে, তার মধ্যে বলছি যে আমি এই যে টোটালটা, এই তার মানে মৌলিক চাহিদা প্রচুর মানুষের মিটছে না, এটা তো সত্য। সেটা কার জন্য মিটছে না আমি বলতে চাইছি না, আমি বলছি না যে অমুকের জন্য মিটছে না, অমুক রাজনীতি কোনো স্পেসিফিক করছি না, আমি বলছি মিটছে না। তো এইগুলো মিটবে, মানুষ একটু তৃপ্তি হবে, তারপরে হয়তো রিমোট নিয়ে ওইটা দেখবে, বা একটা মানুষ নাট্য দেখতে আসবেন। আজ রিল্যাক্স মুড হতে হতে থাকে, এগুলো সবটা আছে। বাড়িতে ছেলেটার চাকরি আছে, আমার পেটে ভাত আছে, মা সুস্থ আছেন, বাবা সুস্থ আছেন, নিজে সুস্থ আছি, সবটা মিলিয়ে মিশে জামা কাপড় পরছি, বাড়িটা ঠিক আছে, তারপরে চলো একটু নাট্য দেখে আসি। সেই প্রান্তিক শিল্প নিয়ে আমি কাজ করে অহংকার প্রকাশ করি, তাহলে আমার মতন মূর্খ কেউ নেই। সুতরাং এই বিনয় নয়, ওই বিনয়টা কর্তব্য। আজকের আলোচনায় আমরা অনেক কিছু জানতে পারলাম। এই রকম গুণী মানুষ যারা আজ সময় বাংলার স্টুডিওয়ে এসে আমাদের এই লাইভে যোগদান করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি, আমি তো নিজে অনেক কিছু শিখলাম, আমাদের সঙ্গে যারা আজকে লাইভে ছিলেন তারাও অনেক কিছু জানলেন। শুধু তরুণ থিয়েটার বলে নয়, থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা প্রয়োজন আছে, কারণ একসময় না হলে থিয়েটার হারিয়ে যাবে। তো আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকি, যে যার প্রফেশনে থাকি। থিয়েটারটা একটা প্রফেশন, মানে চর্চা, যা যে ওখান থেকে তার সংসার চলে, তার মানে সেটা একটা প্রফেশন। তার তো সবকিছুই বেঁচে থাকুক, থিয়েটার বেঁচে থাকুক, মেদিনীপুর শহরে এই ধরনের থিয়েটারের উৎসব হোক, মানুষ থিয়েটার দেখতে আসুক। এবং আমরা চাইবো, আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করবো, তরুণ থিয়েটারের নিজস্ব নাটক নটের পাঁচালী তো দেখবেন 17 তারিখ, 17 জানুয়ারি, এবং তার সঙ্গে বাকি নাটকও দেখবেন, অবশ্যই দেখুন। সবাইকে উৎসাহিত। এবার এতক্ষণ ধরে পুরো নাট্যমেলার প্রচার করলাম, এবার আমি পরিচালক প্রেমাংশু, নটের পাঁচালী, শুধুমাত্র নটের পাঁচালী 17 তারিখ, ও বাকিগুলো তো দেখবেনই। যদি একটা দুটো মিস হয়ে যায়, নটের পাঁচালীটা কোনোভাবে মিস করবেন না, এটা অনুরোধ, একান্ত অনুরোধ, প্লিজ আসবেন। আমরা আজকের মতন আমাদের আড্ডা শেষ করছি। আগামী দিন আবার কোনো বিষয় নিয়ে এইরকমই আড্ডায় আসবো। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি। নমস্কার।